আসসালামু আলাইকুম, এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আফরোজ আক্তার কামাল। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। ব্যাংককে ডক্টর ইউনূস ও নরেন্দ্র মোদীর বৈঠকে শেখ হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে আলোচনা হয়েছে, কোনো সিদ্ধান্ত হয়নি, জানালেন পররাষ্ট্র উপদেষ্টা। নাসার সাথে ৫৪তম দেশ হিসেবে যুক্ত হল বাংলাদেশ। সহযোগিতার ভিত্তিতে ৫৩টি দেশের সাথে কাজ করবে বললেন বিডা চেয়ারম্যান। আন্দোলনের নামে মব কালচার বন্ধে কঠোর হওয়ার আহ্বান বিএনপির। ইসরায়েলি পণ্য বর্জনের নামে হামলা ভাঙচুরের নিন্দা। গাজায় গণহত্যার প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ। লুটপাট ও দোকান ভাঙচুরের ঘটনায় জড়িত কাউকে ছাড় নয়, স্বরাষ্ট্র উপদেষ্টার হুঁশিয়ারি। ব্যর্থতা ছিল না আইনশৃঙ্খলা বাহিনীর, ৪ মামলায় গ্রেফতার ৫৬ জন। এবং হত্যা চেষ্টা মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর ব্যারিস্টার তুরিন আফরোজ ৪ দিনের রিমান্ডে। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। পতিত স্বৈরাচার শেখ হাসিনাকে ফেরত আনতে ভারতের সাথে আলোচনা হলেও কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, গণহত্যার দায়ে শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করতেই তাকে ফেরত চাওয়া হয়েছে। পররাষ্ট্র উপদেষ্টা জানান, বৈঠকে নরেন্দ্র মোদী স্পষ্ট করেছেন কোনো দলের সাথে নয়, ভারতের সম্পর্ক বাংলাদেশের জনগণের সাথে। খায়রুল ইসলামের রিপোর্ট। ব্যাংককে বিমস্টেক সম্মেলনে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর ইউনূস, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৈঠক নিয়ে এখনো সরব দুদেশের গণমাধ্যম ও রাজনৈতিক মহল। পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন জানালেন, পতিত স্বৈরশাসক শেখ হাসিনাকে ফেরত পাঠানো নিয়ে দুদেশের সরকার প্রধানের মধ্যে আলোচনা হয়েছে। এ নিয়ে আশাবাদী অন্তর্বর্তী সরকার। এটা নিয়ে চূড়ান্ত কোনো কথাবার্তা হয়নি, কাজে আমরা এটাকে এখানেই রাখি। আমরা তো তাদের কাছে চেয়েছি যে ফেরত দেওয়া হোক, তাকে বিচারের সম্মুখীন করার। আসলে সম্পর্ক উন্নয়ন করতে গেলে বরং খুব আপত্তিকর কথাবার্তা কোনো পক্ষ থেকে না বলাই ভালো। পররাষ্ট্র মন্ত্রণালয় ব্রিফিংয়ে তিনি আরো জানান, নানা টানাপোড়েন কাটিয়ে বাংলাদেশ ভারত সম্পর্ক এগিয়ে নিতে আগ্রহী দুদেশ। তিস্তা প্রকল্প বাস্তবায়নে সহায়তার জন্য ভারত চীন দুদেশকেই বিবেচনায় রাখছে বাংলাদেশ। ঝট করে আমরা কোনো কিছু প্রত্যাশা করছি না যে কালকেই কেউ এসে তিস্তা সমস্যার সব সমাধান করে দেবে। ওপেন থাকা যেটাকে বলে, আমরা ওপেন আছি। ভারতের সাথেও সহযোগিতা সম্ভব, চীনের সাথেও সম্ভব, কোনোটাতেই কোনো বাধা নেই। আমরা দেখবো যে কোন দিকে, কোন প্রজেক্টে কোন দিক থেকে সহায়তা নিলে আমাদের জন্য সুবিধা হবে, এবং সেই অনুযায়ী ওয়াটার রিসোর্স মিনিস্ট্রি তাদের কার্যকলাপ করবে। প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা জানান, বিদেশি বন্ধুরা নির্বাচন নিয়ে বরাবর জানতে চায়, কারণ তাদের কূটনৈতিক ও বাণিজ্যিক স্বার্থ রয়েছে। তৌহিদ হোসেন বলেন, প্রয়োজনীয় সংস্কার শেষ হলে জাতীয় নির্বাচন হবে। খায়রুল ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার সাথে ৫৪তম দেশ হিসেবে কাজ করবে বাংলাদেশ। এজন্য একটি সমঝোতা স্মারক সই হয়েছে বলে জানিয়েছেন বিডার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ। ইনভেস্টমেন্ট সামিটের দ্বিতীয় দিন শেষে ব্রিফিংয়ে তিনি বলেন, বিনিয়োগ খাতে অনেক সংস্কার করা হবে। ধীরে ধীরে সংস্কার শেষ হলে প্রচুর বিদেশি বিনিয়োগ আসবে। ভারতের 7 সিস্টার, নেপাল, ভুটানে পণ্য সরবরাহের সুযোগ করে দেওয়া হবে বলেও জানান আশিক মাহমুদ। আরও জানাচ্ছেন ইয়াসিন রানা। ৪ দিনব্যাপী বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিটের দ্বিতীয় দিনে ৪৫ জন বিদেশি বিনিয়োগকারী নারায়ণগঞ্জের জাপানিজ ইকোনমিক জোন ঘুরে দেখেন। এদিন নাসার সাথে ৫৪তম দেশ হিসেবে সমঝোতা স্মারক সই করে বাংলাদেশ। এ বিষয়ে হোটেল ইন্টারকন্টিনেন্টালে ব্রিফিংয়ে বিডার নির্বাহী চেয়ারম্যান জানান, বাংলাদেশের বিজ্ঞানীরা এখন থেকে স্পেস কোলাবোরেশনে কাজ করার সুযোগ পাবে। আমরা নাসার সাথে এবং বাকি ৫৩টা দেশের সাথে একসাথে স্পেস এক্সপ্লোরেশনে কোলাবোরেট করব, আমরা একসাথে কাজ করব। সো এখন আমাদের যে স্পেস এজেন্সি আছে তারা নাসার সাথে একসাথে কাজ করবে। নাসায় অলরেডি বেশ কিছু বাংলাদেশি বিজ্ঞানী কাজ করেন, বাট আমরা এই কোলাবোরেটিভ এফোর্টের মাধ্যমে হোপফুলি আজ থেকে ১০-১৫-২০ বছর পরে বাংলাদেশ স্পেসে একটা পজিশন নিতে পারবে। তিনি জানান, বিদেশি বিনিয়োগে দেশে কি কি সমস্যা রয়েছে তা খুঁজে বের করে সমাধান করা হচ্ছে। আমাদের একটা জেনারেল আউটলাইন আছে, আপনারা হয়তো দেখেছেন যে আমি আগেও বলেছি যে আমি 5টা জায়গায় আমার ধারণা মেজর সমস্যা। একটা হচ্ছে যে গভর্নমেন্ট কোয়ালিটি অফ গভর্নমেন্ট সার্ভিস, আমাদের গভর্নমেন্ট সার্ভিসের কোয়ালিটি ইজ নট দেয়ার। আমরা আরো বেটার সার্ভিস দিতে পারি সরকারের পক্ষ থেকে। আমাদের যে অ্যাক্সেস টু রিসোর্সেস বা ইউটিলিটিস, এই জায়গাটায় আমাদের অনেক কাজ করার আছে। এন্ডেমিক করাপশনের একটা ইস্যু আছে আমাদের। কনসালটেশনের অভাব আছে, প্রাইভেট সেক্টরের সাথে আমরা যথেষ্ট কনসালটেশন করি না। সবগুলো প্রবলেম রিজলভ হবে না,
এটা আশা করাও উচিত না আমাদের যে সবগুলা প্রবলেম রিজলভ হয়ে যাবে, বাট আমরা খুব স্পেসিফিক 20টা অ্যাকশন আইটেম নিয়ে কাজ করছি এই বছরের জন্য। বিনিয়োগকারীরা যেন আশেপাশের দেশেও ব্যবসা করতে পারেন সে বিষয়েও আশ্বস্ত করেন আশিক মাহমুদ। আমরা যদি এগ্রো প্রসেসিং এর এই সেটআপ গুলাকে ঠিকভাবে দাঁড় করে দিতে পারি, তাহলে এই সুগার প্রসেসিং যেটা বাংলাদেশে হচ্ছে, সেই সুগার প্রসেসিংটা শুধু বাংলাদেশে বিক্রি না করে ওনারা যদি 7 সিস্টার্সে সেল করতে পারেন, ওনারা যদি নেপাল ভুটানে সেল করতে পারেন, দ্যাট উড বি আওয়ার উইন। সো ওই ইকোসিস্টেমটা তাদেরকে তৈরি করে দেওয়া, পোর্ট ফ্যাসিলিটি তৈরি করে দেওয়া, রোড ট্রান্সপোর্টেশন তৈরি করে দেওয়া, যাতে ওনারা বাংলাদেশে প্রডিউস করে এই ফুল রিজনে, কারণ পোর্ট তো একটা, সব ঢুকবে চিটাগং দিয়ে, বাট পোর্ট দিয়ে ঢুকার পরে এটাকে স্প্রেড আউট করে দেওয়ার যে সুযোগটা, সেই সুযোগটা সরকারের করে থাকবে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস চীন ও কোরিয়ার বিনিয়োগকারীদের সঙ্গে বৈঠক করেছেন এবং যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীদের বিনিয়োগের বিষয়েও সরাসরি দেখভাল করছেন বলে জানান প্রতিমন্ত্রীর মর্যাদায় দায়িত্বপ্রাপ্ত এই কর্মকর্তা। ইয়াসিন রানা, এটিএন বাংলা, ঢাকা। প্রতিবাদের নামে দেশের বিভিন্ন স্থানে চলা হামলা ভাঙচুরের ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে বিএনপি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের ছাত্রদল আয়োজিত বিক্ষোভ সমাবেশে দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, ইসরায়েলি পণ্য বর্জন করার মানে এই না যে দেশের ব্যবসা প্রতিষ্ঠানে হামলা করতে হবে। এ সময় আন্দোলনের নামে দেশের সব কালচার বন্ধের আহ্বান জানান ছাত্রদলের নেতারা। মাজারুল হক মুয়াজ্জেরের রিপোর্ট। গাজা ও রাফায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ছাত্রদলের বিক্ষোভ সমাবেশ। দুপুরের তপ্তরোদ উপেক্ষা করে এতে অংশ নেন সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী। আমাদের সম্পূর্ণ সাপোর্ট ফিলিস্তিনের শিক্ষার্থীদের প্রতি রয়েছে। আমরা চাচ্ছি ইসরায়েল বয়কট করতে এবং ফিলিস্তিনকে স্বাধীন করতে। 2 বছর যাবত এটা আমরা দেখে যাচ্ছি, এতদিন চুপ ছিলাম কিন্তু এখন আর চুপ থাকতে পারছি না। আমরা এই বাংলার মাটিতে ঢাকায় দাঁড়িয়ে বলতে চাই, আমরা সবাই মিলে বলছি, হে সাম্রাজ্যবাদী ইসরায়েল, তোমরা অবৈধ অবৈধ অবৈধ। এ সময় মুসলিম দেশগুলোকে নিয়ে গড়া সংগঠন ওআইসিতে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভূমিকার কথা তুলে ধরে ছাত্রদল নেতারা বলেন, আরব বিশ্বকে গাজায় গণহত্যার পরও নিশ্চুপ থাকার দায় নিতে হবে। আমরা উল্লেখযোগ্য লক্ষ্য করেছি কতিপয় ব্যক্তি যারা বিনা কারণে এ ধরনের মব জাস্টিসের সূচনা করে এবং তাদের পিছনে অবশ্যই কোনো উদ্দেশ্য রয়েছে। যেসব রাষ্ট্র এই হত্যাকাণ্ডের পরেও নিশ্চুপভাবে দাঁড়িয়ে আছেন, সেই সব রাষ্ট্রপতিদেরকে আমরা এই সমাবেশ থেকে ধিক্কার জানাই। সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, বিগত ফ্যাসিস্ট সরকার ক্ষমতায় থাকার জন্য পরোক্ষভাবে ইসরায়েলকে সমর্থন করে গেছে, যদিও ফিলিস্তিনের জন্য তাদের মায়াকান্নাও দেখেছে জাতি। ইসরায়েলের সমস্ত পণ্য আমরা বর্জন করব, তার মানে এই না যে আমরা কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠানে হামলা করব। গতকালকে বাংলাদেশে কিছু স্থাপনায় হামলা হয়েছে, আমরা তার নিন্দা জানাই এবং এখানে আমরা বলতে চাই সরকারের ব্যর্থতা এখানে লক্ষণীয়, আইন শৃঙ্খলা বাহিনীর ব্যর্থতা এখানে লক্ষণীয়। তাদের উচিত ছিল আগের থেকে এখানে সতর্কতা অবলম্বন করা। এদিকে ছাত্রদল ছাড়াও রাজু ভাস্কর্যের সামনে ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে সমাবেশ করে বিভিন্ন সংগঠন। সকলের কণ্ঠেই ছিল খুনি নেতানিয়াহুর সর্বোচ্চ শাস্তি দাবি। ফিলিস্তিনের পক্ষে ইসরায়েলের বিপক্ষে একেবারেই সজাগ বাংলাদেশের অবস্থান, যেখান থেকে আজ দেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল বিএনপির ছাত্র সংগঠন ছাত্রদলের বার্তাটাও একেবারে স্পষ্ট। তারা লড়াই সংগ্রাম চালিয়ে যাবেন যতদিন না পর্যন্ত ফিলিস্তিন হবে মুক্ত। মাসহারুল হক মুহাজির, এটিএন বাংলা, ঢাকা। গাজা ইসরায়েলি গণহত্যা বন্ধ ও স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে বিক্ষোভ মিছিল সমাবেশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। সংগঠনটির ঢাকা মহানগরে আয়োজিত বিক্ষোভে অংশ নিয়ে ছাত্র শিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি নুরুল ইসলাম সাদ্দাম বলেন, মুখে গণতন্ত্রের কথা বলে মুসলিম উম্মাকে ধ্বংসের পায়তারা করছে একটি গোষ্ঠী। ইসরায়েলকে একটি জঙ্গি গোষ্ঠী আখ্যা দিয়ে তিনি বলেন, যারা হত্যাযজ্ঞ চালিয়ে একটি জাতিকে নিশ্চিহ্ন করতে চায় তারা কোনো রাষ্ট্র হতে পারে না। ইসরায়েল ও তাদের সহযোগী দেশগুলোর পণ্য বয়কটের আহ্বান জানিয়ে তিনি বলেন, বিচ্ছিন্ন কিছু জায়গায় বয়কটের নামে দোকানপাটে লুটপাট হচ্ছে, এগুলো সমর্থন করে না ইসলামী ছাত্র শিবির। এই সময় আজ সারা দেশের গুরুত্বপূর্ণ স্থাপনা ও বাসার ছাদে ফিলিস্তিনের পতাকা উত্তোলন কর্মসূচি এবং বৃহস্পতিবার ঢাকাস্থ বিভিন্ন দেশের দূতাবাসগুলোতে স্মারকলিপি প্রদান করার কর্মসূচি ঘোষণা করেন শিবির সেক্রেটারি। ইসরায়েল বিরোধী বিক্ষোভে বাটার দোকানে লুটপাট, কেএফসি, পিৎজা হাটে ভাঙচুরের ঘটনায় জড়িত সবাইকে গ্রেফতার করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। এই ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর ব্যর্থতা ছিল না দাবি করে তিনি জানান, ভবিষ্যতে এমনটা ঘটতে দেওয়া হবে না।
সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত বৈঠক শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা আরও জানান, পহেলা বৈশাখ উদযাপনে নিরাপত্তা হুমকি নেই। এ সময় মঙ্গল শোভাযাত্রার নাম থাকবে কিনা তা এখনও চূড়ান্ত হয়নি বলে জানান সংস্কৃতি উপদেষ্টা। রিপোর্টে জানাচ্ছেন মাহবুকুই চপল। ফিলিস্তিনিদের হত্যার প্রতিবাদে বাংলাদেশে বিক্ষোভে নামেন লাখো মানুষ। তাদেরই একদল ইসরায়েলি পণ্য বর্জনের ডাক দিয়ে বাটার দোকানে জুতা চুরি করে, ভাঙচুর চালায় কেএফসি, পিৎজা হাটে। এতে দেশজুড়ে নিন্দার ঝড় ওঠে। প্রশ্ন ওঠে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা নিয়ে। তবে স্বরাষ্ট্র উপদেষ্টার দাবি, নিরাপত্তা বাহিনীর কোনো ব্যর্থতা ছিল না, ঘটনা ঘটেছে হঠাৎ করে, জড়িতদের কোনো ছাড় দেয়া হবে না। যে ঘটনাটা ঘটছে ওটা ঘটনা উচিত হয় নাই, ওই দিনও যেন ঘটনাটা না ঘটে আমরা চেয়েছি, এবং ভবিষ্যতে যেন এই ধরনের ঘটনা না ঘটে এই জন্য আমরা সবসময় সচেষ্ট থাকবো। অনেকবার বলার পরও কিন্তু যেমন আপনারা আসার সময় কিন্তু একটা স্বরাষ্ট্র উপদেষ্টা থাকেও আপনাকে কন্ট্রোল করতে পারে না। তো পুরো দেশে দেশে এরকম প্রসেশন হয়, এরকম উপদেষ্টা সবাই থাকে, তো এরকম ঘটে যায় তো দুই একটা। এই জন্য মানে আমরা তো সবাই বাঙালি, একই ক্যারেক্টার কিন্তু সবাই একই রকম। এখন অনেক সময় হয় কি দুই চারজন বেশি উদ্যোগে অপকর্মটা করে ফেলে, এখন যারা করে ফেলছে তাদের আমরা আইনের আওতায়। এদিন পহেলা বৈশাখ উদযাপন নির্বিঘ্ন করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত বৈঠক হয়। পরে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, এবার উদযাপন ঘিরে নিরাপত্তার কোনো হুমকি নেই। মানুষকে আপনারা আশ্বস্ত করবেন এখানে কোনো নিরাপত্তা কোনো বিঘ্নিত হতে যেন না পারে, সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে। এখন আমরা যদি সব ডিটেইল আপনারা দেখেন বলে দিই, এইটা যদি আবার ধরেন অন্যান্যের কানে তোলা, তারা তো আবার ওইটা রেজিস্টার লেগে দেবে। আগের থেকে তো আমি বলবো যে এখানে সিকিউরিটি থ্রেট অনেক কম, এই জন্য নিরাপত্তা হয়তো আমরা ওই ক্ষেত্রে হয়তো একটু লিবারেলও করতে হইতে পারে। আবার যদি মনে করি যে সিকিউরিটি থ্রেট আরও বেশি, তা আমরা আবার বাড়াইতে হইতে পারে। এ সময় সংস্কৃতি উপদেষ্টা জানান, মঙ্গল শোভাযাত্রার নাম থাকবে কিনা তা এখনো চূড়ান্ত হয়নি। নাম কি থাকছে এটা ঢাকা বিশ্ববিদ্যালয় বিভিন্ন স্টেক হোল্ডারের সঙ্গে আলোচনা করছেন, করে 10 তারিখে জানাবেন। আপনি আর উত্তরে বলেন তার মানে কি পরিবর্তন হচ্ছে? আমার কথা কিন্তু তা বলেন, আমার কথা বলে পরিবর্তন হবে কি হবে না এটা তারা জানাবে। এবারের বৈশাখের উদযাপন অন্য যে কোনো সময়ের চেয়ে আনন্দমুখর হবে বলেও জানান তারা। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। সোমবার দেশব্যাপী ইসরায়েল বিরোধী সমাবেশকে কেন্দ্র করে সিলেট, খুলনা, চট্টগ্রাম সহ বিভিন্ন শহরের দোকান ও ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুরের ঘটনায় 4টি মামলা হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম। এসব মামলায় 56 জনকে গ্রেফতার করা হয়েছে। ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও লুটপাটের সাথে জড়িতদের গ্রেফতার না হওয়া পর্যন্ত অভিযান চলবে বলেও জানান তিনি। অনেকগুলো জায়গায় রেড করেছে এবং রেড করার পরে আমরা সকালে আপনাদেরকে একটা আপডেট দিয়েছিলাম যে 49 জনকে অ্যারেস্ট করেছে এবং 2টো কেস হয়েছিল। তো আমাদের একটু আগে 4টা পর্যন্ত আমাদের আপডেট হচ্ছে যে মোট 56 পিপল হ্যাভ বিন অ্যারেস্টেড এবং 4টা কেস হয়েছে। এবং আমাদের এই রেড, আমাদের এই যে যারা যারা এইগুলোতে ইনভলভ ছিল তাদেরকে অ্যারেস্ট করার প্রক্রিয়া চলমান। 1,80,000 রোহিঙ্গাকে মিয়ানমারে ফিরিয়ে দিতে পারব, এতে সময় লাগবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেন্টেটিভ ডক্টর খলিলুর রহমান। ফরেন সার্ভিস একাডেমির মিলনায়তনে এক ব্রিফিংয়ে তিনি আরও বলেন, দেশে থাকা বাকি 5,50,000 রোহিঙ্গাদের বিষয়ে যাচাই বাছাই করছে মিয়ানমার। খলিলুর রহমান বলেন, রোহিঙ্গা প্রত্যাবাসন ও আরাকানে শান্তি প্রতিষ্ঠা ওতপ্রোতভাবে জড়িত। সেজন্য আরাকানে স্থিতিশীলতা প্রতিষ্ঠায় আরাকান আর্মি, মিয়ানমার সরকার সহ সব পক্ষের সাথে যোগাযোগ রাখছে সরকার। পাশাপাশি জাতিসংঘের মাধ্যমে প্রচেষ্টা চালানো হচ্ছে বলেও জানান খলিলুর রহমান। আমরা জাতিসংঘকে মাঝে মাঝে দেখেছি, তারা এই দুই পক্ষের মধ্যে মধ্যস্থতা করছেন, আমাদের দুই পক্ষকে এক টেবিলে বসাচ্ছেন। আরাকানে যে মানবিক সাহায্যের কথা আমরা ভাবছি, এটা কিন্তু ইউএন লেড একটা প্রসেস হবে, জাতিসংঘের নেতৃত্ব দেবে। সুতরাং তাদের মাধ্যমে কথাবার্তাটা বলাই উত্তম। আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ও বেঙ্গল গ্রুপের চেয়ারম্যান মোর্শেদ আলমকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। মঙ্গলবার রাতে ঢাকার গুলশান থেকে তাকে গ্রেফতার করা হয়। বুধবার আদালতে পাঠানোর কথা রয়েছে একাধিক মামলার আসামি মোর্শেদ আলমকে। 2014 সালের 10ম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে নোয়াখালী 2 আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। পরে 2018 এবং 2024 সালের জাতীয় নির্বাচনেও একই আসন থেকে সংসদ সদস্য হন বেঙ্গল গ্রুপের এই চেয়ারম্যান।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থী আব্দুল জব্বার হত্যা চেষ্টার মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর ব্যারিস্টার তুরিন আফরোজের 4 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক জাকির হোসাইন রিমান্ড শুনানি শেষে এই আদেশ দেন। রিমান্ডের বিরোধিতা করে নিজেকে নির্দোষ দাবি করে বক্তব্য দেন ব্যারিস্টার তুরিন। ইমদাদুল্লাহ বাবু রিপোর্ট। আত্মগোপনে থাকা অবস্থায় উত্তরা থেকে গ্রেফতারের পর মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর ব্যারিস্টার তুরিন আফরোজকে রিমান্ড শুনানির জন্য আনা হয় ঢাকার সিএমএম আদালতে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত 5 আগস্ট উত্তরায় ছাত্র জনতার উপর হত্যার উদ্দেশ্যে গুলি ছোড়া হয়। সেখানে মারাত্মকভাবে গুলিবিদ্ধ হয়ে আহত হন মামলার বাদী আব্দুল জব্বার। 27 মার্চ উত্তরা পশ্চিম থানায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 50 জনের নাম উল্লেখ করে মামলা করেন তিনি। সেই মামলায় 30 নম্বর আসামি তুরিন আফরোজ। মামলার তদন্তকারী কর্মকর্তা তুরিনের 10 দিনের রিমান্ড চান। আইনজীবী হিসেবে রিমান্ড আবেদনের বিরোধিতা করে নিজেই বক্তব্য দেন এই ব্যারিস্টার। বিজ্ঞ আদালত মূল নথি এবং তদন্তকারী কর্মকর্তা তদন্তের অগ্রগতি সবকিছু দেখে প্রসিকিউশন এবং সেই আসামি যেহেতু আইনজীবী তার বক্তব্য শুনে সবাই বক্তব্য শুনে তিনি আসামিকে 4 দিনে একটা মহিলা পুলিশের মাধ্যমে সতর্কতার সঙ্গে জিজ্ঞাসাবাদ করার জন্য তদন্তকারী কর্মকর্তার হেফাজত প্রদান করেন। তিনি আরও জানান, গ্রেফতারের সময় তুরিনের বাসা থেকে সরকার বিরোধী নানা নথি পাওয়া যায়। এসব বিষয়ে পর্যালোচনার পর আইনি ব্যবস্থা নেওয়া হবে। বৈষম্য ছাত্র আন্দোলনের সময় হত্যার সঙ্গে হত্যা প্রচেষ্টার সঙ্গে এবং মানুষকে আহত এবং পঙ্গু করার সঙ্গে এবং ফ্যাসিস্টের সহযোগী হিসেবে কাজ করার জন্য যে সকল কর্মকাণ্ড করেছে তাদের যে তথ্য এবং তাদের যে রেকর্ড আমরা পাচ্ছি, সেই রেকর্ড এবং তথ্য অনুসারে তাদেরকে গ্রেফতার করা হচ্ছে। 2013 থেকে 2019 সাল পর্যন্ত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর ছিলেন তুরিন আফরোজ। নানা কারণে বিতর্কিত হন তিনি। যুদ্ধাপরাধীদের বিচার চলাকালে তার বিরুদ্ধে রয়েছে অসততার অভিযোগ। 2017 সালে এনএসআই এবং পাসপোর্ট অধিদপ্তরের সাবেক মহাপরিচালকের কাছ থেকে ঘুষ নেয়ার অভিযোগ ওঠে তুরিনের বিরুদ্ধে। তখন তাকে ট্রাইব্যুনাল থেকে অপসারণ করা হয়। শুধু তাই নয়, নিজের মাকে জামায়াতে ইসলামের রুকন সাজিয়ে 2018 সালে বাড়ি থেকে বের করে দিয়ে সম্পত্তি জবরদখলের অভিযোগ করেছিলেন তার মা শামসুন নাহার। ইমদাদুল্লাহ বাবু, ATN বাংলা, ঢাকা। সৌদি আরবে বাড়ি ভাড়া না করায় হজের অনিশ্চয়তায় পড়েছেন 10,500 মুসল্লি। ধর্ম মন্ত্রণালয় একাধিকবার চিঠি দিলেও আমলে নেয়নি এজেন্সিগুলো। টাকা পরিশোধ করেও অপেক্ষার প্রহর গুনছেন ভুক্তভোগীরা। শেষ পর্যন্ত কোনো মুসল্লি হজে যেতে না পারলে সেই এজেন্সির লাইসেন্স বাতিল করে মামলার হুঁশিয়ারি দিলেন ধর্ম উপদেষ্টা আফম খালিদ হাসানের। হজ যাত্রীদের প্রতি কতিপয় হজ এজেন্সির কমিটমেন্ট ও দায়বদ্ধতার অভাবে এখনো বেসরকারি মাধ্যমে 10,487 জন হজ যাত্রীকে নিয়ে আমরা শঙ্কার মধ্যে আছি। সৌদি সরকারের ঘোষিত রোড ম্যাপ অনুসারে আগামী 18 এপ্রিলের মধ্যে সকল হজ যাত্রীর ভিসা সম্পন্ন করার বাধ্যবাধকতা রয়েছে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে বৈঠক করেছেন বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট উপলক্ষে ঢাকায় আগত চীন ও দক্ষিণ কোরিয়ার ব্যবসায়িক প্রতিনিধি দল। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত সাক্ষাতে কোরিয়ান প্রতিনিধি দলের নেতৃত্ব দেন ইয়াং ওয়ান কর্পোরেশনের চেয়ারম্যান কিহাক সোং। অন্যদিকে মেইনল্যান্ড হেডওয়্যার হোল্ডিংস লিমিটেডের ডেপুটি চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক পাউলিন এনগানের নেতৃত্বে চীনা বিনিয়োগকারীরা প্রধান উপদেষ্টার সাথে পৃথক বৈঠক করেন। এতে বিনিয়োগ বান্ধব পরিবেশের সুযোগ নিয়ে উভয় দেশের বিনিয়োগকারীদের বাংলাদেশে ব্যবসা বাণিজ্য সম্প্রসারণের আহ্বান জানান ড ইউনূস। রাশিয়া সফরে মস্কোর আলেকজান্ডার গার্ডেনে অজ্ঞাত সেনাদের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। রাশিয়ার স্থলবাহিনীর সর্বাধিনায়ক জেনারেল ওলেগ সালিয়াকোভের নেতৃত্বে সেনাদের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন তিনি। এ সময় সেখানে দাঁড়িয়ে 1 মিনিট নীরবতা পালন করা হয়। এরপর সামরিক অর্কেস্ট্রা বাংলাদেশের জাতীয় সঙ্গীত বাজিয়ে
ভূমির জন্য জীবন উৎসর্গকারী সৈন্যদের স্মরণ করেন তারা। সরকারি সফরে গত রোববার রাশিয়া গেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। রাশিয়া সফর শেষে আগামী 10 এপ্রিল ক্রোয়েশিয়া যাবেন তিনি। সেখান থেকে আগামী 12 এপ্রিল তার দেশে ফেরার কথা রয়েছে। এবার আন্তর্জাতিক সংবাদ। বিশ্বের প্রায় সব দেশের উপর আরোপিত নতুন বর্ধিত রপ্তানি শুল্ক স্থগিতের কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়কালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, আপাতত আরোপিত শুল্ক স্থগিতের কোনো পরিকল্পনা নেই। আমরা সবার সাথে ন্যায্য বাণিজ্যিক সম্পর্ক চাই। গত 2 এপ্রিল যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক আছে এমন সব দেশের ওপর বর্ধিত রপ্তানি শুল্ক আরোপ করেন ট্রাম্প। এর মধ্যে মৌলিক ও বা বেসলাইন 10% শুল্ক আরোপ করা হয়েছে যুক্তরাজ্য, তুরস্ক, সিঙ্গাপুর সহ 12টি দেশের ওপর। বাকি দেশগুলোর ওপর আরোপিত শুল্ক 10%-এর বেশি। সবচেয়ে বেশি শুল্ক আরোপ করা হয়েছে ভিয়েতনামের ওপর 46%। বাংলাদেশের রপ্তানি পণ্যের ওপর ধার্য করা হয়েছে 37% শুল্ক। 5 এপ্রিল থেকে শুল্ক সংগ্রহ শুরু হয়েছে। যেসব দেশের ওপর 10%-এর বেশি শুল্ক ধার্য করা হয়েছে তার সংগ্রহ শুরু হবে 9 এপ্রিল থেকে। তবে অনেক দেশ এরই মধ্যে বর্ধিত শুল্ক প্রত্যাহার বা স্থগিতের অনুরোধ জানিয়ে বিভিন্ন কূটনৈতিক পন্থায় যোগাযোগ করছেন ট্রাম্প প্রশাসনের সঙ্গে। পারটেক্স খেলার খবর। জিম্বাবুয়ের বিপক্ষে 2 ম্যাচ সিরিজের প্রথম টেস্টের 15 জনের দলের নতুন মুখ পেসার তানজিম হাসান সাকিব। তবে ইনজুরির কারণে দলে জায়গা হয়নি অভিজ্ঞ পেসার তাসকিন আহমেদের। এদিকে পিএসএল এ খেলার কারণে দলে নেই ওপেনার লিটন দাস। বাংলাদেশের বিপক্ষে 2 ম্যাচের টেস্ট সিরিজ খেলতে 15 এপ্রিল বাংলাদেশে আসবে জিম্বাবুয়ে। আরো জানাচ্ছেন পরাগ আরমান। গত বছরের নভেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে 2 ম্যাচের সিরিজ 1-1 ড্র করার প্রায় 4.5 মাস পর জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে লাল বলের ক্রিকেটে ফিরছে বাংলাদেশ। চলতি বছর আরও সিরিজ রয়েছে টাইগারদের, তাই দল নির্বাচনে কোনো পরীক্ষা নিরীক্ষা করতে চাননি প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। এরপরই আমাদের শ্রীলঙ্কার সঙ্গে জুন মাসে টেস্ট ম্যাচ আছে, সিরিজ আছে, সো দ্যাট আমরা চাচ্ছি না এখানে কোনো এক্সপেরিমেন্ট করতে। ইতিমধ্যে লিটন দাস পিএসএল এ খেলতে যাওয়ার কারণে সেখানে একটা অপরচুনিটি ক্রিয়েট হয়েছে। প্রথম টেস্টের জন্য 15 জনের দলে জায়গা পেয়েছেন বাংলাদেশের হয়ে সাদা বলে 28টি ম্যাচ খেলা পেসার তানজিম হাসান সাকিব। তবে ইনজুরির কারণে তাসকিন আহমেদকে বিশ্রামে রাখা হয়েছে বলে জানান প্রধান নির্বাচক। মেডিকেল ইউনিট থেকে তাসকিনের ব্যাপারে আমাদেরকে স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছে যে এই সিরিজে তাকে যেন বিবেচনায় না রাখা হয়, কারণ সামনে আমাদের অনেক খেলা আছে। তো সেই কারণেই আনফরচুনেটলি জিম্বাবুয়ের সঙ্গে টেস্ট ম্যাচ সিরিজ আপনারা তাসকিনকে দেখতে পাচ্ছেন না। টেস্টে বাংলাদেশের রেকর্ড খুব একটা ভালো নয়। নিজেদের আত্মবিশ্বাস ফিরে পেতে জিম্বাবুয়ের মতো দলের বিপক্ষে সাফল্য পাওয়া জরুরি বলে মনে করেন গাজী আশরাফ হোসেন লিপু। দলের কাছ থেকে আমাদের যে প্রত্যাশাটা থাকবে যে জিম্বাবুয়ে সিরিজে এই সমস্ত যে ভুল ত্রুটিগুলো আমরা করেছিলাম ব্যাটিং, বোলিং, অল অ্যাসপেক্টে, সেগুলোকে পুনরুদ্ধার করা, তাদের কনফিডেন্সটাকে রিবিল্ড করা। এদিকে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজের জন্য 15 সদস্যের দল ঘোষণা করেছে জিম্বাবুয়ে। আগামী 20 এপ্রিল থেকে সিলেটে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। পরাগ আরমান, এটিএন বাংলা, ঢাকা। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম আরো একবার। ব্যাংককে ডক্টর ইউনূস ও নরেন্দ্র মোদীর বৈঠকে শেখ হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে আলোচনা হয়েছে, কোনো সিদ্ধান্ত হয়নি জানালেন পররাষ্ট্র উপদেষ্টা। নাসার সাথে 54তম দেশ হিসেবে যুক্ত হলো বাংলাদেশ। সহযোগিতার ভিত্তিতে 53টি দেশের সাথে কাজ করবে বললেন বিডা চেয়ারম্যান। আন্দোলনের নামে মব কালচার বন্ধে কঠোর হওয়ার আহ্বান বিএনপির। ইসরায়েলি পণ্য বর্জনের নামে হামলা ভাঙচুরের নিন্দা। গাজায় গণহত্যার প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ। লুটপাট ও দোকান ভাঙচুরের ঘটনায় জড়িত কাউকে ছাড় নয়, স্বরাষ্ট্র উপদেষ্টার হুঁশিয়ারি। ব্যর্থতা ছিল না আইন শৃঙ্খলা বাহিনীর। 4 মামলায় গ্রেফতার 56 জন।
এবং হত্যা চেষ্টা মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর ব্যারিস্টার তুরিন আফরোজ 4 দিনের রিমান্ডে। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। ধন্যবাদ।